আজকে এই ভিডিওটিতে কাস্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমেতে কাস্ট ভূমিরূপের আলোচনার আগে আমরা কাস্ট অঞ্চল বলতে কি বোঝায় সেটি জেনে নেব। তো কাস্ট অঞ্চল হচ্ছে, দেখো, যে ইউরোপের দক্ষিণ ভাগে সার্বিয়া, মন্টিনেগ্রো এবং বসনিয়া হার্জিগোভিনা নামক দুটি দেশের অ্যাড্রিয়াটিক সাগর সংলগ্ন অঞ্চলে চুনাপাথর গঠিত এক বিস্তীর্ণ মালভূমি অঞ্চলের নাম কাস্ট অঞ্চল। অর্থাৎ এই যে কাস্ট অঞ্চল যেটা আমরা বলি, বা এই যে কাস্ট অঞ্চলের যে ভূমিরূপ, এটা অ্যাকচুয়ালি কি না, এই যে ইউরোপ মহাদেশেতে সার্বিয়া এবং মন্টিনেগ্রো আর বসনিয়া হার্জিগোভিনা বলে দুটি দেশ আছে। তো এই যে দেশ, এটি হচ্ছে অ্যাড্রিয়াটিক সাগর সংলগ্ন অঞ্চলেতে অবস্থিত। তো এই দেশের এই যে অ্যাড্রিয়াটিক সাগর সংলগ্ন যে উপকূল যে অঞ্চল রয়েছে, সেইখানেতে এই অঞ্চলটি চুনাপাথর দিয়ে তৈরি, এবং এই চুনাপাথর গঠিত এই অঞ্চলটিতে মানে এই অঞ্চলটিকে বলা হয় হচ্ছে কাস্ট অঞ্চল। আর এই কাস্ট অঞ্চলেতে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেইটাকে সম্মিলিতভাবে বলা হয় হচ্ছে কাস্ট ভূমিরূপ। তো এবারেতে সেটাই আমরা জানবো যে কাস্ট ভূমিরূপটি ঠিক কী। তো কাস্ট ভূমিরূপ হচ্ছে, দেখো, যে বৃষ্টির জলে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড মিশে উৎপন্ন কার্বনিক অ্যাসিড চুনাপাথরে পতিত হলে চুনাপাথর বিয়োজিত হয় এবং বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গঠিত হয়, যাকে কাস্ট ভূমিরূপ বলে। অর্থাৎ এই যে কাস্ট অঞ্চল, যেটা মূলত হচ্ছে চুনাপাথর দিয়ে তৈরি, তো এই চুনাপাথরেতে এই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল যখন পড়ে, তো এই জলটা কোথা থেকে আসে না, এই যে বৃষ্টির জল এবং বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড, যখন বৃষ্টি হয় তখন বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড থাকে সেই বৃষ্টির জলের সঙ্গে মিশে এই কার্বনিক অ্যাসিড তৈরি করে। তো এই কার্বনিক অ্যাসিড চুনাপাথর গঠিত যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে। তোমরা একটু মনে করে দেখো যে তোমরা যে রাসায়নিক আবহবিকার পড়েছিলে এবং তার মধ্যে একটি ছিল যেটা হচ্ছে এই কার্বনেশন বলে একটি প্রক্রিয়া ছিল। তো সেই কার্বনেশন প্রক্রিয়াটি হয়, তো এই চুনাপাথর বিয়োজিত হয় এবং বিভিন্ন প্রকার ভূমিরূপ তৈরি করে, যেটিকে বলা হয় হচ্ছে কাস্ট ভূমিরূপ। অর্থাৎ ওই যে অ্যাড্রিয়াটিক সাগরের যে কাস্ট অঞ্চল রয়েছে সেই কাস্ট অঞ্চলেতে এই চুনাপাথরের উপরেতে বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি হয়, যেটাকে কাস্ট ভূমিরূপ বলে। আর একটা বিষয় আমি এখানে একটু তোমাদেরকে বলে রাখবো, তো এই যে কাস্ট ভূমিরূপ, এটা যে শুধুমাত্র অ্যাড্রিয়াটিক সাগরের তীরে ওই সার্বিয়া মন্টিনেগ্রোতে যে দেখা যায় তা নয়। পৃথিবীর যে সমস্ত অঞ্চলগুলোতে এই চুনাপাথর গঠিত অঞ্চল রয়েছে, যেখানেতে এই ভূমিরূপগুলো তৈরি হয়, সেগুলোকে কাস্ট ভূমিরূপই বলা হয়। মানে রূপক অর্থে কাস্ট ভূমিরূপই বলা হয়। মানে চুনাপাথর গঠিত অঞ্চলেতে এই বৃষ্টির জলের ক্রিয়ার ফলেতে, মানে বৃষ্টির জল বা ভৌম জল এর ক্রিয়াতে যে ভূমিরূপগুলো তৈরি হয়ে থাকে সেই ভূমিরূপগুলোকে কাস্ট ভূমিরূপই বলা হয়। এবারেতে আরেকটি বিষয় আমাদের একটু জানতে হবে যে এই কাস্ট ভূমিরূপ যে গঠনের যে শর্তগুলো, অর্থাৎ কি কি কন্ডিশনেতে এই কাস্ট ভূমিরূপ তৈরি হয়ে থাকে। সব জায়গায় চুনাপাথর গঠিত যে অঞ্চল আছে সেখানেই যে কাস্ট ভূমিরূপ তৈরি হবে এমন কোনো কথা নেই। কতগুলো শর্ত আছে, কতগুলো মানে অবস্থা আছে, সেই অবস্থাগুলো যখন কার্যকর হবে বা যে সমস্ত চুনাপাথর গঠিত অঞ্চলে সেই অবস্থাগুলো আছে সেখানেতেই এই কাস্ট ভূমিরূপ তৈরি হয়ে থাকে। তো এই শর্তগুলো কি? প্রথম হচ্ছে, দেখো, যে বিশুদ্ধ চুনাপাথর বিশিষ্ট ও সুবিস্তৃত অঞ্চল হবে, অর্থাৎ অঞ্চলটি অনেক বড় হতে হবে এবং বিশুদ্ধ চুনাপাথর, অর্থাৎ চুনাপাথরের সঙ্গে অন্য কোনো শিলা থাকলে হবে না, বিশুদ্ধ চুনাপাথর দিয়ে তৈরি হতে হবে এবং সুবিস্তৃত অঞ্চল হবে। তারপরের শর্তটি হচ্ছে যে অঞ্চলটি চুনাপাথর গভীর স্তরযুক্ত হবে, কেলাসিত, কম প্রবেশ্য, দারণযুক্ত এবং স্তরায়ন তল বিশিষ্ট হবে। অর্থাৎ চুনাপাথরের যে অঞ্চলটি হবে সেটা কিন্তু গভীর হতে হবে, গভীর স্তরযুক্ত হতে হবে, মানে পাতলা হলে হবে না, যথেষ্ট গভীর থাকতে হবে সেই চুনাপাথরের স্তরটি। তারপর অঞ্চলটির জলবায়ু হচ্ছে বৃষ্টিবহুল হবে, কারণ বৃষ্টির জল যদি না পড়ে সেই চুনাপাথরের ওপরেতে তাহলে কিন্তু কাস্ট ভূমিরূপ তৈরি হবে না। মানে কার্বনেশন বা দ্রবণ, যে দুটি প্রক্রিয়ার মাধ্যমেতে এই কাস্ট ভূমিরূপগুলি গড়ে ওঠে, সেই প্রক্রিয়ার দুটো হবে না। তার কারণটা হচ্ছে বৃষ্টির জলটা হচ্ছে মেন এখানেতে। তো সেই জন্যে অঞ্চলটি আর্দ্র জলবায়ু অঞ্চল, বিশেষ করে বৃষ্টিবহুল অঞ্চলেতে অবস্থিত হতে হবে।
তারপর অঞ্চলটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি হতে হবে, ভৌম জল প্রবাহমান হতে হবে এবং ভূপৃষ্ঠ উন্মুক্ত বা স্বল্প উদ্ভিদ আচ্ছাদিত হতে হবে। অর্থাৎ যে ভূপৃষ্ঠ যদি উন্মুক্ত না থাকে তাহলে, বা যদি বেশি পরিমাণে উদ্ভিদ থাকে, তাহলে বৃষ্টির জল কিন্তু সরাসরি মাটিতে তখন পড়বে না, বা পড়লেও সেটা অল্প পরিমাণেতে পড়বে, যে কারণেতে ওই দ্রবণ বা কার্বনেশনের যে প্রক্রিয়া সেটি সঠিকভাবে কার্যকর হবে না। তো সেই জন্যে অঞ্চলটি উদ্ভিদ শূন্য বা থাকলেও সেটা খুব কম পরিমাণেতে থাকতে হবে। তো এই এতগুলো প্রধান শর্ত যে সমস্ত চুনাপাথর গঠিত অঞ্চলেতে দেখতে পাওয়া যায়, বা এই কন্ডিশনগুলো আছে, সেখানেতেই এই কাস্ট ভূমিরূপ তৈরি হয়, যেরকম ওই অ্যাড্রিয়াটিক সাগরের তীরে ওই সার্বিয়া, মন্টিনেগ্রো বা বসনিয়া হার্জেগোভিনা দেশেতে হয়েছে। এবারেতে আমরা আমাদের যে মেন যে আলোচনার যে বিষয় অর্থাৎ কাস্ট ভূমিরূপ, সেটা নিয়ে এবারে আলোচনা করব। তো কাস্ট ভূমিরূপ মূলত দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ক্ষয়ের ফলেতে গঠিত কাস্ট ভূমিরূপ হয়, আর একটা হচ্ছে সঞ্চয়ের ফলেতে হয়ে থাকে। এবং দুটো ক্ষেত্রেই কিন্তু যেটা বললাম শুরুতে, যে জলের কাজ, অর্থাৎ জল বলতে বৃষ্টির জল মানে ভূপৃষ্ঠস্থ জল এবং ভূ অভ্যন্তরস্থ যে ভৌম জল আছে, অর্থাৎ সেই বৃষ্টির জল যখন ভূ অভ্যন্তরেতে প্রবেশ করে যায়, সেই ভৌম জলের মাধ্যমেতে এই কাস্ট ভূমিরূপ গঠিত হয়ে থাকে। তো প্রথমেতে আমরা হচ্ছে এই যে ক্ষয়জাত যে কাস্ট ভূমিরূপ আছে সেটা নিয়ে এক এক করে আলোচনা করব। তো বিভিন্ন রকমের বিচিত্র রকমের ভূমিরূপ তৈরি হয়ে থাকে, তো সেগুলো এক এক করে আমরা আলোচনা করব। সবার প্রথমে হচ্ছে টেরারোসা। অর্থাৎ এই টেরারোসা হচ্ছে কি না, এই যে চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌম জলের দ্রবণ কার্যের ফলে গঠিত এক ধরনের আম্লিক মৃত্তিকার নাম হচ্ছে টেরারোসা। আর এই যে আম্লিক মৃত্তিকা এই চুনাপাথর গঠিত অঞ্চলেতে কিভাবে তৈরি হয় না, এই চুনাপাথরের উপর দিয়ে মৃদু কার্বনিক অ্যাসিডযুক্ত জল প্রবাহিত হলে তাতে বিশুদ্ধ চুনাপাথর দ্রবীভূত হলে চুনাপাথরের মধ্যে যে লৌহযুক্ত মানে লৌহ যৌগ থাকে তা অদ্রাব্য বলে ভূপৃষ্ঠে লাল কাদা রূপে পড়ে থাকে। তো কি হয় না, এই যে চুনাপাথরের মানে চুনাপাথর যে স্তরের উপর দিয়ে যখন এই মৃদু কার্বনিক অ্যাসিডযুক্ত জল মানে বৃষ্টির জলের সঙ্গে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে, তখন কার্বনিক অ্যাসিড তৈরি করছে। সেই কার্বনিক অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে যখন প্রবাহিত হয়, তখন এই বিশুদ্ধ চুনাপাথর দ্রবীভূত হয়ে যায়, মানে চুন যেটা দ্রবীভূত হয়ে যায়, গুলে যায়। কিন্তু এই চুনাপাথরের মধ্যে যে লৌহ যৌগ থাকে সেগুলো দ্রবীভূত হতে পারে না, সেইগুলো তখন ভূপৃষ্ঠেতে এই লাল কাদা রূপে পড়ে থাকে, যেটারই নাম হচ্ছে এই টেরারোসা। ঠিক আছে, তো এটা হচ্ছে কাস্ট অঞ্চলেতে দেখতে পাওয়া যায়, খুব কমন একটা ভূমিরূপের মধ্যে পড়ে। ভূমিরূপের মানে ভূপৃষ্ঠের উপরেতেই লাল রঙের এই টেরারোসা তৈরি হয়ে থাকে। এরপরের যে ভূমিরূপটি আছে তার নাম হচ্ছে গাইক্স। তো গাইক্স কিভাবে তৈরি হয় না, এই চুনাপাথর স্তরের ঢাল যখন খুব খাড়া হয়, তখন দ্রবণ প্রক্রিয়ায় সেই শিলাপৃষ্ঠে অসংখ্য দীর্ঘাকৃতি খাত সৃষ্টি হয়, আর এই খাত মানে এই দ্রবণ খাত বিশিষ্ট ভূমিরূপকে ইংল্যান্ডে গাইক্স বলে। অর্থাৎ এরকম ধরো এই যে খাতগুলো, এই খাতগুলোকে বলা হয় হচ্ছে গাইক্স। তো চুনাপাথর গঠিত অঞ্চল যদি দেখা যায় যে এরকম ঢালু খাড়া ঢালযুক্ত যদি হয়, তখন কি হয়, যখন এর উপরেতে বৃষ্টি পড়ে, তখন বৃষ্টির জল এই ঢাল বরাবর গড়ায়, এবং গড়ানোর সময়তে খুব সহজেই চুন হচ্ছে দ্রবীভূত হতে থাকে, গুলে যায় চুন জলের সঙ্গে, এবং এরকম খাত তৈরি হয়। তো এই খাতগুলোকেই বলা হয় হচ্ছে গাইক্স। এরপরে আরেকটি ভূমিরূপ আছে যেটার নাম হচ্ছে ক্লিন্স। এই ক্লিন্স হচ্ছে, দেখো যে কোনো অঞ্চলেতে অসংখ্য গাইক্স গঠিত হলে শিলাস্তরগুলি প্রায় বিচ্ছিন্ন হয়ে চাঁয়ের আকারেতে অবস্থান করে, এই ধরনের বিচ্ছিন্ন শিলাস্তূপকে ক্লিন্স বলে। অর্থাৎ কোনো একটা অঞ্চলেতে এরকম যদি পরপর গাইক্স তৈরি হয়, মানে এই খাত যখন তৈরি হয় পরপর, তখন সেই অঞ্চলটা এরকম দেখতে লাগে এই উপর থেকে। আর এরকম সরু সরু মানে এরকম এই চায়ের মতন বা এরকম দেখতে দেখতে এরকম স্তম্ভ থাকে পরপর এরকম। তো এই যেগুলো হয় এগুলোকে বলা হয় হচ্ছে ক্লিন্স। তো মনে রাখবে, গাইক্স এবং ক্লিন্স মানে একসঙ্গেই দেখতে পাওয়া যায়। এরকম খাত, এই যে খাতগুলো হয় এই খাতগুলোকে গাইক্স বলে, আর এই যে চাঁইগুলো হয় বা এই যে স্তম্ভের মতন বা উঁচু হয়ে যে দাঁড়িয়ে থাকে এই যে এগুলোকে বলা হয় হচ্ছে ক্লিন্স।
এরপরেতে একটি ভূমিরূপ রয়েছে, সেটা হচ্ছে সোয়ালো হোল। এই চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে ভূপৃষ্ঠে অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, যেগুলির মধ্য দিয়ে জল ভূগর্ভে প্রবেশ করে। এই সমস্ত গর্তের খোলা মুখকে বলা হয় হচ্ছে সোয়ালো হোল। চুনাপাথর গঠিত অঞ্চলে এটা খুব কমন একটি ভূমিরূপ, কারণ যেখানেতেই জল জমে যায় সেই সমস্ত জায়গাতে জল দ্রবণ কার্যের মাধ্যমে এরকম গর্ত তৈরি করে, যে গর্তের মুখগুলোকে এই সোয়ালো হোল বলে। আর যে গর্তগুলো দিয়ে পরবর্তীকালে ওই অঞ্চলের উপর দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয়, তাহলে সেই নদী অনেক সময় দেখা যায় যে গর্তের মধ্য দিয়ে ভূঅভ্যন্তরেতে প্রবেশ করে যায়। এরপর আরেকটি ভূমিরূপ রয়েছে, যেটার নাম হচ্ছে পোনর্স। পোনর্স হচ্ছে যে এই চুনাপাথর গঠিত অঞ্চলেতে জলের দ্রবণ কার্যের ফলে গঠিত এই সোয়ালো হোলগুলি দিয়ে জল যে নলাকৃতির পথে ভূগর্ভে প্রবেশ করে সেই পথগুলিকে বলা হয় হচ্ছে পোনর্স। তো এই 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 মানে যে মানে এই সোয়ালো হোলের মানে যে যখন হয় তখন এই মুখটাকে বলা হয় হচ্ছে সোয়ালো হোল, আর এই মুখের ভিতর দিকে মানে যখন এই জলটা নিচের দিকে যে সরু নলপথের নলাকৃতির পথেতে ভূগর্ভে যখন চলে যায় তখন সেটাকে পোনর্স বলে। তো এটাকে দেখতে খানিকটা ওই কাঁপার মতন হয়ে থাকে, যে ফাঁদল বা যে কাঁপা হয় তোমরা দেখেছো, সেই কাঁপার মতন, মানে উপরের মুখটা হচ্ছে বড় থাকে আর নিচের দিকটা ক্রমশ সরু হয়ে আসে। তো এই উপরের দিকের যে মুখটা থাকে সেটাকে সোয়ালো হোল বলে, আর নিচের দিকে সরু হয়ে আসার যে জায়গাটি সেটাকে বলা হয় হচ্ছে পোনর্স। এরপর আরেকটি ভূমিরূপ রয়েছে যার নাম হচ্ছে সিঙ্ক হোল। তো সিঙ্ক হোল হচ্ছে এই চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে যে গোলাকার অবনমিত স্থান সৃষ্টি হয় তাকে সিঙ্ক হোল বলে। তো এগুলো এই ফাঁদল আকৃতি বা কাঁপার মতন হয়ে থাকে, আর এই মুখটি মাটিতে উন্মুক্ত থাকে। তো এই দেখো এইখানেতে একটা ছবি আছে, এই ছবিতে দেখো এই যে অংশটা যেটা রয়েছে এটা ভূপৃষ্ঠেতে এই যে সিঙ্ক হোল, এইটা ফাঁকা, সেই ওপরের দিকে ফাঁকা এই অংশটা, এই যে এইগুলো সেই ফাঁকা অংশ। আর এই যে নিচের দিকের এই যে অংশটা আছে যেটা হচ্ছে এই যে চলে যাচ্ছে এইটাকে পোনর বলে। এই যে এই জায়গাটাতে এই সরু যে নলপথের যে অংশটা রয়েছে, আর এই সিঙ্কহোলটা হচ্ছে এই যে গর্তের যে মুখটা আছে সেইটাকে সিঙ্কহোল বলে। এগুলোর মধ্য দিয়েও নদী কিন্তু অনেক সময় প্রবাহিত জলধারা বা নদী ভূপৃষ্ঠের সেটা কিন্তু ভূ অভ্যন্তরেতে চলে যায়। এরপরে আছে দেখো ডোলাইন্স বলে একটি ভূমিরূপ, যে কার্স্ট অঞ্চলে ভূপৃষ্ঠে ছোট বড় নানা আয়তনের যেসব আবদ্ধ গর্ত থাকে সেগুলিকে ডোলাইন্স বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে ডোলাইন্স দেখতে এরকম অবনমিত গর্তের মতন, আবদ্ধ গর্তের মতন হয়। অনেক সময় কি হয়, দু তিনটে সোয়ালো হোল পরস্পর জুড়ে গিয়ে এরকম বড় গর্ত মানে আবদ্ধ গর্ত তৈরি করে, যেগুলোকে ডোলাইন্স বলা হয়। এরপরেতে আসছে উভালা বলে একটি ভূমিরূপ তৈরি হয়, যে অনেক সময় দেখা যায় যে ডোলাইন্সগুলির আয়তন ও গভীরতা ক্রমশ বাড়তে বাড়তে একটা সময় দুই বা তার বেশি ডোলাইন্স পরস্পর মিশে গিয়ে একটি বৃহৎ আকৃতির আবদ্ধ গর্তের সৃষ্টি করে। একে উভালা বলা হয়ে থাকে। অর্থাৎ অনেকগুলো মানে ডোলাইন্স যখন পরপর যুক্ত হয়ে যায় তখন আয়তনে আরো বড় ধরনের যে গর্ত তৈরি হয় বা অবনমিত স্থান তৈরি হয়, সেইটাকে উভালা বলা হয়ে থাকে। এরপরে আসছে পলিয়ে। পলিয়ে হচ্ছে দেখো যে উভালার তুলনায় আরো বড় আবদ্ধ গর্তকে পলিয়ে বলে। পলিয়ে গর্তগুলি বিশাল এবং দীর্ঘাকার হয় এবং চারপাশে ঢাল খাড়া এবং তলদেশ প্রায় সমতল হয়ে থাকে। মানে দেখো প্রথমে সোয়ালো হোল তৈরি হচ্ছে, সেই সোয়ালো হোল যখন আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে আরো বড় হয় তখন দেখা যায় যে একটা বা দুটো সোয়ালো হোল একসঙ্গে পরস্পর যুক্ত হয়ে যায়, এবং যুক্ত হয়ে যাওয়ার পরে সেগুলো ডোলাইনের চেহারা নেয়। তারপর যখন আরও সময় অতিবাহিত হয় তখন একটা বা দুটো ডোলাইন পরস্পর যুক্ত হয়ে গিয়ে তুলনামূলক আরও বড় গর্ত বা অবনমিত স্থান তৈরি করে, যেটাকে বলা হয়েছে উভালা। আর উভালা তখন আরও সময়ের সঙ্গে সঙ্গে আরও বড় হতে থাকে, একটা বা দুটো বা তিনটে উভালা আবার একসঙ্গে যুক্ত হয়ে যায় এবং তখন তৈরি হয় হচ্ছে পলিয়ে। এগুলো সবই হচ্ছে অবনমিত গর্ত, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বড় হতে থাকে। এরপরে হচ্ছে হামস। হামস হচ্ছে এই পলিয়ের মধ্যভাগে কঠিন শিলা গঠিত শঙ্কু আকৃতির অবশিষ্ট পাহাড়কে হামস বলা হয়। এই পলিয়ে তুলনামূলকভাবে কার্স্ট অঞ্চলের সব থেকে বড় অবনমিত স্থান। অনেক সময় দেখা যায় যে এই যে পলিয়ে তৈরি হয়, এই যে অবনমিত যে স্থান, এর মধ্যে দেখা যায় যে এই ক্ষয়কাজ প্রতিরোধ করে কঠিন শিলাগঠিত অঞ্চলে এরকম উঁচু ঢিবি ঢিবির মতন অবস্থান করে অবশিষ্ট পাহাড়, যেরকম এই মোনাডনক্স যেরকম হয় ঠিক তেমনই এইগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে হামস বলা হয়ে থাকে। এরপরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ যেটা কার্স্ট অঞ্চলেতে দেখা যায় তার নাম হচ্ছে শুষ্ক উপত্যকা এবং অন্ধ উপত্যকা। তো প্রথমে শুষ্ক উপত্যকা বিষয়টি আলোচনা করে দিই। দেখো যে চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ কোনো সিঙ্কহোল সৃষ্টি হলে
নদী অনেক সময় ওই গর্তের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে, এর ফলে নদী উপত্যকার পরবর্তী অংশ সম্পূর্ণরূপে জলশূন্য হয় বা শুকিয়ে যায়। একে শুষ্ক উপত্যকা বলে। অর্থাৎ এই ছবিটি দেখো, দেখো এইটা হচ্ছে নদী খাত, যার মধ্য দিয়ে নদীটি মানে প্রবাহিত হচ্ছিল। এবারে কি হয় কি, যে ধরো এই যে নদীটা যখন পুরোপুরি এর উপর থেকে প্রবাহিত যখন হচ্ছিল, যদি এর গতিপথে কোনো শৃঙ্খল তৈরি হয়, তখন কি হবে, এই নদীর যে জলটা আছে ওই শৃঙ্খল এবং এই পোনরের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে চলে যাবে। এবং চলে যাওয়ার ফলে দেখো দেখো এইখানটাতে একটা শৃঙ্খল তৈরি হয়েছে, যেখান থেকে এই নদীটি ভূ অভ্যন্তরে চলে গিয়েছে, এবং যার ফলেতে এই যে শৃঙ্খল পরবর্তী এই যে অংশটা, এই অংশটা হচ্ছে শুকিয়ে যায় এই জায়গাটাতে, আর জল থাকে না। তো তখন এটাকে বলা হয় হচ্ছে শুষ্ক উপত্যকা বলা হয়ে থাকে। এতে জল তখনই হয় যখন বর্ষাকালেতে প্রচুর বৃষ্টি হয়, তখন এই অংশেতে জল থাকে, কিন্তু শুষ্ক সময়তে বা গ্রীষ্মের সময়তে তখন কিন্তু এখানে জলটা শুকিয়ে যায়। মানে এই শৃঙ্খলের আগে পর্যন্ত নদীতে জলের প্রবাহ থাকে। দেখো যেখানে নীল দিয়ে জলটার প্রবাহটাকে দেখিয়েছে, এইখানেতে জলটা প্রবাহ থাকে, কিন্তু এখানে থেকে ওই গর্তের মধ্যে যেহেতু নদীটি ঢুকে গিয়েছে, সেই জন্য এর পরবর্তী যে অংশটি, এখানেতে জলের কিন্তু কোনো প্রবাহ থাকে না। তো এই অংশটিকে শুষ্ক উপত্যকা বলা হয়ে থাকে। আর এই নদীটি ভিতরে যে চলে যায়, এখানেতে এই চুনাপাথরকে ভিতরেতে ক্ষয় করে, মানে গুহা তৈরি করে বা সুড়ঙ্গ পথ তৈরি করে ভূপৃষ্ঠের অন্য একটি জায়গা থেকে এই নদীটি বেরিয়ে আসে। মানে দেখো এই যে গুহার মুখ অ্যারো দিয়ে দেখাচ্ছে, এইখানটা থেকে নদীটি আবার বেরিয়ে এসছে ভূপৃষ্ঠেতে। তো এই অংশটিকে বলা হয় হচ্ছে শুষ্ক উপত্যকা। আর এবারেতে জানবো হচ্ছে অন্ধ উপত্যকাটি কাকে বলে। অন্ধ উপত্যকা দেখো, যে নদী উপত্যকাটি যেহেতু শৃঙ্খল পর্যন্ত জলপূর্ণ থাকে এবং তারপর হঠাৎ ভূগর্ভে অন্তর্নিহিত হয়, তাই শৃঙ্খল পর্যন্ত প্রসারিত ওই নদী উপত্যকাটিকে অন্ধ উপত্যকা বলে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ যে জায়গাটা থেকে শৃঙ্খলের মধ্যে চলে গেল, তার পরের অংশটা শুকিয়ে গেল, শুষ্ক উপত্যকা হলো। কিন্তু তার আগের অংশটাতে নদীটার জলপ্রবাহ কিন্তু বজায় রেখেছে। তো এই যে অংশটি থাকে, এইটাকে বলা হয় হচ্ছে অন্ধ উপত্যকা বলা হয়ে থাকে এই জায়গাটাতে। আর নদীর জলপ্রবাহটা কিন্তু থাকে সেটা ভূ অভ্যন্তরেতে। তো এই ধরনের এটাকে অন্তঃসলিলা নদী বলা হয়ে থাকে, যে ভূপৃষ্ঠের উপর দিয়ে আর প্রবাহিত হয় না। এই নদীটি ভূ অভ্যন্তরের মধ্যে কোনো গুহা বা সুড়ঙ্গের মধ্য দিয়ে মানে প্রবাহিত হয়ে থাকে। ঠিক আছে, তো এইভাবে শুষ্ক এবং অন্ধ উপত্যকা কার্স্ট অঞ্চলেতে তৈরি হয়ে থাকে। এরপরেতে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ, যেটা হচ্ছে এই কার্স্ট জানালা। তো দেখো এই যে চুনাপাথর গঠিত অঞ্চলের নদীর ভূ অভ্যন্তরে সুড়ঙ্গ তৈরি করে প্রবাহিত হয়, ওই সুড়ঙ্গের ছাদটি স্থানে স্থানে ধসে যায়, এবং সেই সময় জানালা দিয়ে দেখার মতো ভূপৃষ্ঠ থেকে ভৌম নদীটি দেখা যায়। ভূগর্ভস্থ নদীর এই দৃশ্যমান অংশকে কার্স্ট জানালা বলা হয়ে থাকে। তো দেখো এইখানটাতে এই ছবিটির সাহায্যে ব্যাপারটাকে আমরা বুঝে নেবো। দেখো এখান থেকে একটা নদী প্রবাহিত হয়েছে, এই নদীর গতিপথে এখানে একটা এই শৃঙ্খল তৈরি হয়েছে, যেটা দিয়ে নদীটা এই ভিতরেতে ভূ অভ্যন্তরেতে চলে গিয়েছে। এই যে এই সুড়ঙ্গ পথের মধ্য দিয়ে ভিতরেতে চলে গিয়ে এই গুহার তৈরি করেছে, এবং এখান থেকে প্রবাহিত হয়ে আবার এই জায়গাটাতে থেকে নদীটি ভূপৃষ্ঠে আবার বেরিয়ে গিয়েছে। এবারেতে হয় কি, যে সময়ের সঙ্গে সঙ্গে এই যে সুড়ঙ্গ হয় বা যে গুহাটা হয়, এর এই যে উপরের এই যে ছাদ থাকে, সেটা অনেক সময় ধসে পড়ে বা স্থানে স্থানে ভেঙে যায়, এবং ভেঙে গেলে কি হয়, এইখানেতে এই ফাঁকা জায়গা তৈরি হয়। ঠিক জানলা দিয়ে কোনো জিনিসকে যেভাবে দেখা যায়, ঠিক তেমনভাবে এই ভূপৃষ্ঠের এই উপরেতে এই জায়গাটাতে যদি কেউ দাঁড়ায়, তাহলে এইখানের এই ফাঁকা জায়গাগুলো থেকে, এই ফাঁক থেকে এই ভিতরের এই নদীটিকে দেখতে পাওয়া যায়। তো এই ধরনের যে ভূমিরূপ যেটা হয়, যেটাকে বলা হয় হচ্ছে কার্স্ট জানালা বলা হয়ে থাকে। দেখো এই অ্যারো দিয়ে এখানটাতে দেখিয়ে দিয়েছে। আরেকটি হয় সেটা হচ্ছে কার্স্ট সেতু। তো কিভাবে হয় এটা দেখো, যে চুনাপাথর গঠিত অঞ্চলে প্রাকৃতিক সুড়ঙ্গের ছাদ দ্রবণ কার্যের ফলে ক্রমাগত সরু হয়ে সেতুর মতো দেখায়। সেতুর মতো দেখতে সুড়ঙ্গের ছাদকে স্বাভাবিকভাবে মানে স্বাভাবিক সেতু বলা হয়। তো এই যে অংশটা যেটা হয়, এইটাকে স্বাভাবিক সেতু বলে। দেখো যে এর এই পাশের অংশটা এবং এই পাশের যে অংশটি রয়েছে, এই অংশটির মধ্যে এইখানের যে এই যে ভূভাগটি রয়েছে, এটা একটি সেতুর মতন কাজ করছে। মানে এখান থেকে এই পারেতে এর উপর থেকে হেঁটে চলে আসা যাবে এইটা। তো এই রকমের যে ভূমিরূপ যেগুলো হয়, এই ভূমিরূপগুলোকে বলা হয় হচ্ছে সেতু বলে, স্বাভাবিক সেতু বলা হয়ে থাকে। এরপরেতে যেটা হচ্ছে গুহা, খুব কমন ভূমিরূপ, এটা কার্স্ট অঞ্চলে দেখতে পাওয়া যায়। যে ভূপৃষ্ঠে প্রবেশপথ আছে এমন ভূগর্ভের শূন্যস্থানকে গুহা বলে। তো চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে
হঠাৎ ধস নামার জন্য গুহা সৃষ্টি হয়। হয় কি, এই যে নদী যে ভিতরের দিকে ঢুকে যায়, সেই নদী কি করে ভিতরের এই চুনাপাথরকে দ্রবীভূত করতে থাকে এবং আস্তে আস্তে এই জায়গাতে ফাঁকা জায়গা তৈরি হয়ে যায় এবং কালক্রমে দেখা যায় যে অনেক সময় যে গুহার যেই যে উপরের যেই ছাদের এই যে অংশটি রয়েছে এটা অনেক সময় ধসে পড়ে, ঠিক আছে, এবং ওপর থেকে। তো এবং এই এই যে ভিতরের এই যে শূন্যস্থান যেটা, এই শূন্যস্থানকে বলা হয়ে থাকে হচ্ছে গুহা। তো কার্স্ট অঞ্চলেতে এরকম গুহা তৈরি হয়ে থাকে, এটা কমন একটি ভূমিরূপ। তো এরপরেতে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করলাম। এবারেতে আমরা সঞ্চয়জাত ভূমিরূপগুলি সম্পর্কে আমরা আলোচনা করব, যে কার্স্ট অঞ্চলেতে এই কি সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি হয়ে থাকে। তো প্রথম যে ভূমিরূপটি হয় যেটা বলবো সেটা হচ্ছে স্ট্যালাকটাইট। আর এইগুলো সবই কিন্তু এই চুনাপাথরের যে গুহা হয় সেই গুহার মধ্যে এই ভূমিরূপগুলো তৈরি হয়। তো কিভাবে হয় দেখো, যে চুনাপাথরের মানে চুনাপাথর স্তরেতে সৃষ্ট গুহার ছাদ থেকে নিচের দিকে নামানো দীর্ঘ স্তম্ভের মতো দেখতে চুনের ঝুড়িকে স্ট্যালাকটাইট বলে। অর্থাৎ ঠিক এইরকম ভাবে এই যে চুনাপাথরের এই যে গুহাটি তৈরি হয়েছে, এই গুহার ছাদ থেকে এই চুন মিশ্রিত জল মানে ফোঁটা কাটার মতন টপ টপ করে পড়তে থাকে এবং কালক্রমে জল বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু এই চুনটা, জলের মধ্যে থাকা এই চুনটা এই ছাদের গায়েতে লেগে থাকে। তো এইগুলো তৈরি হতে কিন্তু দীর্ঘ সময় লাগে এবং খুব ধীর প্রক্রিয়া। তো এইগুলো এই বটের ঝুড়ির মতন মানে এইরকম ভাবে উপর থেকে নিচের দিকে এরকম ঝুলতে থাকে, চুনের স্তম্ভগুলো এরকম উপর থেকে নিচের দিকে ঝুলতে থাকে। তো এইগুলোকে বলা হয় হচ্ছে স্ট্যালাকটাইট। আর এরপরেতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যালাগমাইট। তো স্ট্যালাগমাইটের ক্ষেত্রে কি হয় দেখো, যে চুন মিশ্রিত জলের যে ফোঁটা গুহার ছাদ থেকে বা স্ট্যালাকটাইটের গা বেয়ে এসে নিচের মেঝেতে পড়লে সেখানে কালক্রমে চুনের স্তম্ভ সৃষ্টি হয় এবং গুহার মেঝে থেকে উপরের দিকে ওঠা চুনের স্তম্ভকে স্ট্যালাকটাইট বলে। অর্থাৎ জলের এই যে ফোঁটাটা কাটে, এই ফোঁটাটা কি হয়, এই নিচেতে মানে ফোঁটাটা যখন পড়ে টপ টপ করে জলটা যখন নিচেতে পড়ে তখন এই নিচেতে এখানেতেও চুন জমা হয়, মানে জলটা বাষ্পীভূত হয়ে যায় এবং এই চুনটা জমা হয় এবং সেই চুনটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই নিচেতেও এরকম স্তম্ভ তৈরি হতে থাকে, যেটাকে স্ট্যালাগমাইট বলে। মনে রাখবে, ওপর থেকে যখন এই চুনের স্তম্ভগুলো মানে চুনাপাথরের যে গুহা আছে, গুহার মধ্যে উপর থেকে যখন এই চুনের স্তম্ভগুলো ঝুলতে থাকে তখন তাকে বলে স্ট্যালাকটাইট। আর নিচেতে যখন তৈরি হয় এই জিনিসটা, যখন সেটা নিচ থেকে উপরের দিকে যখন বাড়তে থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে স্ট্যালাগমাইট। মানে চুনাপাথরের গুহার যে মেঝে আছে এই মেঝেতে এই স্ট্যালাগমাইট তৈরি হয়। আর একটা হচ্ছে পিলার। এই গুহার ছাদ থেকে নেমে আসা স্ট্যালাকটাইট আর মেঝে থেকে উপরের দিকে ওঠা স্ট্যালাগমাইট বাড়তে বাড়তে যখন পরস্পর জুড়ে যায়, অর্থাৎ এরকম অনেক সময় দেখা যায় যে এই দুটো জুড়ে যায়, অর্থাৎ স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট পরস্পর জুড়ে যায় এবং যদি জুড়ে যায় এরকমভাবে তখন এটাকে বলা হয় স্তম্ভ বা পিলার বলা হয়ে থাকে। আরেকটি ভূমিরূপ হয়, সেটার নাম হচ্ছে হেলিকটাইট। তো এই গুহার ছাদের চুন জমে জমে তা তখন নিচে উপরে পাশে উলম্বভাবে বা তির্যকভাবে বা বক্রভাবে, অর্থাৎ বিভিন্ন অংশ বিভিন্ন দিকে এবং বিভিন্ন আকারে যখন বৃদ্ধি পায়, নির্দিষ্ট কোনো আকার যখন সেটা থাকে না তখন সেটাকে হেলিকটাইট বলা হয়ে থাকে। মানে স্ট্যালাকটাইট বা স্ট্যালাগমাইটের ক্ষেত্রে যেরকম আমরা দেখি যে নির্দিষ্ট একটি দিকেতে সেটি বাড়ে বা তৈরি হয়, যেরকম স্ট্যালাকটাইট উপর থেকে নিচের দিকে ঝুলতে থাকে, স্ট্যালাগমাইট নিচ থেকে উপরের দিকে বাড়ে। কিন্তু হেলিকটাইটের ক্ষেত্রে তেমন কিছু ব্যাপার নেই, হেলিকটাইট যে কোনো দিকে বাড়তে পারে বা তৈরি হতে পারে। তো এই ধরনের যে চুনের যে স্তম্ভগুলো হয় সেগুলোকে বলা হয় হচ্ছে হেলিকটাইট। আরেকটি আছে সেটা হচ্ছে রুফ পেন্ডেন্ট বলে একটি ভূমিরূপ আছে। এই গুহার চুনাপাথরের গুহার ছাদ থেকে কিলকের মতন বা ছুরির ফলার মতো আকৃতির যে অবিক্ষিপ্ত যে প্রস্তর খণ্ড সেগুলোকে এই রুফ পেন্ডেন্ট বলা হয়। তো এইগুলোই হচ্ছে চুনাপাথরের যে গুহা তৈরি হয় সেই গুহার মধ্যে এই ভৌম জল বা এই বৃষ্টির জলে যে জল, সেই জলের সঞ্চয়ের ফলেতে গঠিত এই কার্স্ট অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপ। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।